কর্পূরের মতো একরকম যেন উবে গেছে মানুষটা, শুধুমাত্র কবির শাহের কথায়। নাকি সত্যিই প্রিয়তার জন্য তার মনে কোনো জায়গা তৈরি হয়নি? সবই ছিল কম বয়সী মেয়েটাকে প্রেমে ফেলার ফাঁদ। সে উত্তর আজও পায় না প্রিয়তা। আজও অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছে সে। যদি আসে, যদি আসে। একরাশ অভিমান কি তার বুকেও জমেনি? জমেছে, জমেছে, কিন্তু কাউকে কিছু বুঝতে দেয়নি। অনেক প্রেমের প্রস্তাবও পেয়েছে মেডিকেল কলেজে, কাউকে মনে ধরেনি। ভুলেও কাউকে সম্মতি জানাতে ইচ্ছা করেনি। মনের কোণায় কখনো আসেনি এই মনের জমিনে অন্য কোনো পুরুষকে ঠাঁই দিতে। কিন্তু উচ্ছ্বাস, সে কি তবে অন্য কাউকে খুঁজে পেয়েছে, যার মায়ার জালে আটকা পড়ে ভুলে গেছে তাকে? প্রিয়তা শিউরে ওঠে। আর কিছু ভাবতে পারে না সে। ভাবলেই বুকটা মোচড় দিয়ে ওঠে তার। প্রিয়তা। বাবাটাকে ধাতস্থ হয় প্রিয়তা। বলো বাবা। উচ্ছ্বাসকে রাগ করেছে আমার ওপর। আমি তো তোদের ভালো চেয়েছি। বাবা হিসেবে এই চাওয়া কি আমার অন্যায় ছিল? তোমরা কেন? তোমরা কেউ কোনো অন্যায় করনি বাবা। যদি কোনো অন্যায় করে থাকি, সে আমি। শাস্তি পেলে আমিই পাবো। এসব কি বলছিস তুই? তুই কোনো অন্যায় করতেই পারিস না। প্রিয়তা বিষাদ মাখা মুখে ম্লান হাসে। কবির সাহের অসম্ভব কষ্ট হয় হাসি দেখে। যদি উনি কোনোদিন ফিরে আসে তাহলে মনে করব আমি ঠিক ছিলাম। আমি ভুল মানুষকে বিশ্বাস করিনি। আর যদি ফিরে না আসে? প্রিয়তার গলা ধরে আসে। আর কিছু বলতে পারে না। চোখের পানি লুকাতে অন্যদিকে তাকায়। কবির সাহেব একরাশ কষ্ট নিয়ে মেয়ের দিকে তাকায়। আজ প্রথমবারের মতো নিজের কোনো সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে পারছে না সে। কিন্তু এছাড়া আর কি করার ছিল? আর কি করতে পারত সে বাবা হয়ে? কম বয়সে দুইটা ছেলে মেয়ের আবেগকে প্রশ্রয় দিতে ওদেরই ক্ষতি করে ফেলতো। সে তো শুধু একটু সময় চেয়েছিল, আর কিছুই না। সেই 5 বছর আগের এক মধ্যরাতে রক্তাক্ত অবস্থায় উচ্ছ্বাস যখন হাজির হয় তাদের বাড়িতে, কবির সাহেব যেন উন্মাদ হয়ে গিয়েছিল। নিয়াজ মোর্শেদের লোক মারতে মারতে ছেলেটাকে আধমরা করে দিয়েছিল। উচ্ছ্বাস একা ছিল, কেউ আসেনি তাকে বাঁচাতে। সিংহের মতো একাই লড়াই করে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে আসতে পেরেছিল উচ্ছ্বাস। কিন্তু সে রাতেই তাকে গ্রেপ্তার করা হয় কবির শাহের বাড়ি থেকে। কবির শাহ মার্জিয়া প্রিয়তা পুলিশের পা ধরেছিল অন্তত তাকে চিকিৎসাটুকু করাতে দিতে। পুলিশ দেয়নি, ধরে নিয়ে যায় তাকে। এরপর বহু কাঠখড় পুড়ে সহজ ছিল না তাকে নির্দোষ প্রমাণ করা। শেষ পর্যন্ত এগিয়ে আসে নীলু। হ্যাঁ, সেই প্রিয়তার নীলু আপা। তার দেওয়া প্রয়াণে নিয়াজ মোর্শেদ ফেসে যায়। যদিও এ যাত্রা মোটেই সহজ ছিল না তার জন্য। নিয়াজ অনেক অত্যাচারও করেছে তাকে, যেন কোনোভাবেই কোর্টে কিছু না বলে। কিন্তু সত্য হয়তো এমনই, কোনোদিন চাপা থাকে না। ফাঁসি কাঠের অনেক কাছ থেকে মুক্ত হয় উচ্ছ্বাস। এতদিনে সেসব কাহিনী মনে করে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে কবির শাহ। সেসব দিনের কথা মনে পড়লে এখনও বুকটা কেঁপে ওঠে তার। কি দুর্বিষহ কেটেছে দিনগুলো। তার মধ্যেই ছিল প্রিয়তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এত সবের মধ্যে কবির শাহ তো ভেবেছিল পাশ করতেই পারবে না মেয়েটা। কিন্তু প্রিয়তা পাশ করে। ভালো ফল করতে না পারলেও পাশ করে। কবির শাহ ভয় পেয়ে যায়। এমন চলতে থাকলে মেয়ে তো নিজের ভবিষ্যৎ গড়তে পারবে না। মেধাবী মেয়েটা হারিয়ে যাবে একসময়। বাবা হয়ে কীভাবে পারত সে এটা হতে দিতে? শেষ মুহূর্তে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত তাকে নিতেই হয়, ওদেরই ভালোর জন্য। উচ্ছ্বাসের কাছে কিছুটা সময় চায় সে। উচ্ছ্বাসও আর কোনো বাক্য ব্যয় করেনি। এক বাক্যে মেনে নেয় কবির শাহের কথা। সেই 5 বছর যাবৎ কোনো খোঁজ নেই তার। যে ইচ্ছা করে হারাতে চায় তাকে হয়তো খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই 5 বছরে প্রতিটা দিন মেয়ের চোখের দিকে তাকাতে পারেনি সে ঠিক করে। বারবার অপরাধ বোধে কুঁকড়ে গেছে সে। মনে হয়েছে বাবা হিসেবে আসলে সে বড় একটা ভুল করে ফেলেছে। মেয়ের কেরিয়ারের কথা ভাবতে গিয়ে কি বাবা হয়ে মেয়ের হাসিটুকুই কেড়ে নিয়েছে সে আজীবনের জন্য। কিন্তু যদি তাই হয়, উচ্ছ্বাস কি সত্যি ভালোবেসেছে তার প্রিয়তাকে? যদি ভালোবাসতই, কেন এখনও এলো না একটা বারের জন্য? তবে কি একপাক্ষিক ভালোবাসায় তার মেয়েটাই হেরে গেল? বাবা হয়ে মেয়ের এই কষ্ট সহ্য করবে কিভাবে সে? বুকটা কেমন হু হু করে ওঠে কবির শাহের। কলেজের কোণার এক শান বাঁধানো ঘাটে বসে হাউমাউ করে কাঁদছে প্রিয়তা। কান্নার দমকে বারবার শরীর কেঁপে উঠছে তার। মুখ লাল হয়ে গেছে মুহূর্তই। প্রিয়তা। প্রিয়তা চোখ মেলে তাকায়, দেখে মেডিকেলের কলেজেরই এক বান্ধবী তিথি দাঁড়িয়ে আছে তার দিকে অবাক হয়ে তাকিয়ে। প্রিয়তা, তুমি ফেল করেছো? এটা কিভাবে সম্ভব? তোমার মতন মেধাবী ছাত্রী আমাদের ক্লাসে কয়টা আছে? তুমি কিভাবে ফেল করলে? না না, আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করব। সবকিছুই স্যারদের ইচ্ছা মতন হবে নাকি? প্রিয়তা বেশ অবাক হয়ে তিথির দিকে তাকায়। এই মেয়েটা অতিরিক্ত বেশি কথা বলে। দাড়ি কমা ছাড়াই বলে যায়। ওর ডিকশনারিতে দাড়ি কমা বলে কোনো শব্দ নেই হয়তো।
ফেল করেছো বলে কাঁদছো এইভাবে? আসলে কাঁদারই কথা। তোমার বাবা মা বোধহয় অনেক বকবে তোমাকে। আমার বাবা মা হলেও বকতো। কি করবে বলো? আবারও না হয় পরীক্ষা দিও। আচ্ছা, পাশ না করলে কি তোমাকে বিয়ে দিয়ে দেবে? এই জন্যই কাঁদছো? প্রিয়তা অবাক হয়ে উঠে দাঁড়ায়। এই মেয়েটা কি বলছে সব? আগা নেই মাথা নেই। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না তিথি। থাক, মন খারাপ করো না। বিয়ে করাও খারাপ না। আমিও ইন্টার্নের পর বিয়ে করে নেব। তুমি না হয় একটু আগেই করলে। প্রিয়তা ভ্রুকুচকে বলল, আমার জীবনে আমি যতগুলো বন্ধু পেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি কথা বলো তুমি। সীমান্ত এক্সপ্রেসের মতো ছুটতেই আছো। আমি ফেল করব কেন? আমি পাশ করেছি তো। পাশ করলে এভাবে কাঁদছো কেন? আমি আনন্দে কাঁদছি তিথি। আজ আমার অদ্ভুত একটা আনন্দ হচ্ছে। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমাদের দুই বোনকে নিয়ে। তার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে আজ আমি। এই আনন্দে এভাবে কাঁদছি আমি, বুঝেছো? তিথি চোখ বড় বড় করে তাকিয়ে বলল। তিথি সুন্দর করে হেসে দেয়। প্রিয়তাও কান্নার মধ্যে হেসে দেয়। সত্যি আজ তাদের বড্ড আনন্দের দিন। ডাক্তার হওয়ার যুদ্ধে আর মাত্র এক ধাপ বাকি, ইন্টার্নশিপ। তারপরে তারা ডাক্তার। অনেক অনেক রাত জাগা কষ্টের ফসল এই দিনটা তাদের। আজ তারা হাসবে, কাঁদবে, যা ইচ্ছা করবে। আজ দিনটা শুধুই তাদের। মর্জিয়া বেগম হতাশ মুখে বসে আছে কবির সাহের সামনে। খুব আফসোস হচ্ছে আজ তার প্রিয়তাকে দেখে। তার মেয়েটাও মেধাবী ছিল। তার ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ে পড়বে, বড় চাকরি করবে। কিন্তু ভাগ্যের ফেরে আজ কোথায় সেতারা আর কোথায় প্রিয়তা। আর বছর খানিক পরই প্রিয়তা ডাক্তার হয়ে যাবে। সবাই এক নামে চিনবে তাকে। আর তার সেতারা স্বামী শ্বশুরবাড়ির অত্যাচারে কাটিয়ে দেবে বাকি জীবনটা। বাহ্যিকভাবে সে কত সুখী। ভরি ভরি স্বর্ণের গহনা, দামি দামি শাড়ি। কিন্তু সেসব গহনা নিচে চওড়া কালশিটের দাগ কি কেউ দেখতে পায়? তবে আজ তার সত্যি আফসোস হচ্ছে। মেয়ের বাবার বিরুদ্ধে গিয়ে যদি একটা বার শক্ত হতে পারত কবিরের মতো, তাহলে আজও তার মেয়েটা খুব ভালো কিছু করতে পারত। মেয়ের কথা ভাবতেই চোখটা বারবার ভিজে যাচ্ছে তার। তাহলে কবির তুমি জিতে গেলে বলো শেষমেশ। কবির শাহ সুন্দর করে হাসে। হাসিটা মর্জিয়া বেগমের বুকে গিয়ে বেঁধে। অপমানিত বোধ করে সে। সেতারাকে আমি নিজের মেয়ে ব্যতীত আর কিছু কোনোদিন মনে করিনি আপা। আমার এক মেয়ের সফলতা দেখে আরেক মেয়ে ভুলে যায় কিভাবে? তার কষ্টের শেষ না হওয়া পর্যন্ত আমি যেতে কিভাবে? মর্জিনা বেগম শব্দ করে কেঁদে দেয়। কবির শাহ অপ্রস্তুত বোধ করে। মার্জিয়া দৌড়ে এসে আপাকে জড়িয়ে ধরে। মার্জিয়া রে, আমি তোর কাছে সারা জীবন ধরে ক্ষমা চাইলেও মনে হয় না ক্ষমা পাবো। আপা এসব কথা কেন বারবার বলে নিজে কষ্ট পাও আর আমাকে কষ্ট দাও? আমরা সেসব কথা কিছু মনে রাখিনি। ওই নিয়ে যে এত বড় বদমাশ আমি জানতে পারিনি মার্জিয়া। আর যদি আমার কথা শুনে ওর মতো একটা অসভ্যের সাথে তোরা প্রিয়তাকে বিয়ে দিতি, তাহলে ওর জীবনটা এত সুন্দর হতো না, কষ্টে কেটে যেত। এই আমি কি করতে চাচ্ছিলাম। মার্জিয়া মিষ্টি করে হেসে কবির শাহের দিকে তাকায়। কবিরও তাকায়। এমনটা হতোই না আপা, আমি বোকা ছিলাম। কিন্তু মেয়েদের যে এক জোড়া শক্ত হাত সর্বদা আগলে রেখেছে, এমন কিভাবেই বা হবে? তাকে দেখতে খুব সরল সাধারণ একজন মানুষ মনে হলেও তার মেয়েদের জন্য সে একজন অগ্নিপুরুষ। আমি ভুল করতে চাইলেও সে যে ভুল করতে দিত না। কবির শাহ অপার মুগ্ধতা নিয়ে স্ত্রীর দিকে তাকায়। বিয়ের 25 বছর পেরিয়ে 26 হতে যাচ্ছে। তবুও দিন দিন এই নাইটির ওপর প্রেম বেড়ে যাচ্ছে কেন তার? উত্তর পায় না কবির। মাথা নিচু করে মিটমিট করে হাসতে থাকে শুধু। মনে মনে বলে, শুধু কি মেয়েদের আগলে রেখেছি, তোমাকে না? আপা, কফির নেশাটা ইদানিং বেশ জোরালোভাবে ধরেছে প্রিয়তাকে। চাইলেও কাটাতে পারছে না। কোনোভাবে আর খাবে না। কতভাবে আর খাবে না। কিন্তু রাত বাড়তেই কফির নেশায় গলা শুকিয়ে যায় তার। এক মগ ধোয়াটা কফি নিয়ে জানলার পাশে দাঁড়িয়ে আছে প্রিয়তা। তার দৃষ্টি এলোমেলো। দূর থেকে ঝিঝি পোকার আওয়াজ আসছে। রাত যত বাড়ে ঝিঝির আওয়াজও তত বাড়ে। বল, তোর কি মনে হয় উচ্ছ্বাস ভাই আর ফিরে আসবে? আমি কিভাবে জানবো? তোর ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই তোর? প্রিয়তা স্মিত হাসে। বেগম আবার হাসি দেখে তার বোনটা দিন দিন অসম্ভব সুন্দর হয়ে উঠেছে। চুলগুলো কোমর ছাড়িয়েছে। গায়ের রংটাও বেশ খুলেছে আগের চেয়ে। মাঝে মধ্যে চোখে কাজল দিলে উপন্যাসের নায়িকাদের মতো মনে হয়। আমার ভালোবাসার ওপর আমার বিশ্বাস আছে। এজন্যই আমি এতগুলো বছর পরেও এই মানুষটা ছাড়া আর কারোর কথা ভাবতে পারি না। তবে কি আপা? না, কিছু না। আমার কি মনে হয় জানিস আপা, উচ্ছ্বাস ভাই ফিরবে।
খুব তাড়াতাড়ি। প্রিয়তা পূর্ণ দৃষ্টি মেলে পেখমের দিকে তাকায়। কেন এমন মনে হয় তোর? পেখম উঠে এসে আপার কাঁধে মাথা রেখে দাঁড়ায়। আজ মনে হয় পূর্ণিমা। চাঁদের আলো গোলে জানালা দিয়ে ঘরে ঢুকে প্রিয়তার মুখে পড়েছে। সেই আলোয় প্রিয়তাকে দেবীর মতো সুন্দর লাগছে। মাখনের মতো নরম গালে মুক্তোর মতো অশ্রু ফোঁটাগুলো চাঁদের আলোয় চিকচিক করছে। আপা একটা গান করবি? এখন কি গান করার সময়? সময় দিয়ে কি হয় আপা? দুনিয়ার যা কিছু সুন্দর ঘটনা সব হঠাৎ করেই হয়েছে। সময়ের তোয়াক্কা না করেই। প্রিয়তা অবাক হয়ে বোনের দিকে তাকায়। কি ভীষণ সুন্দর একটা কথা বলল মেয়েটা। কত বয়স হবে ওর? এইটুকু বয়সে এত সুন্দর কথা শিখলো কোথা থেকে? গান কি তুই একাই শুনবি প্রেখম? আমরা শুনবো না? প্রিয়তার পেখম চমকে উঠে তাকাতে দেখে মার্জিয়া বেগম দাঁড়িয়ে আছে পেছনে। তার হাতে এক থালা গরম তেলে ভাজা। চল সাথে যাই, একসাথে জ্যোৎস্না বিলাস চলবে, সাথে প্রিয়তার গান আর গরম গরম তেলে ভাজা। পেখম বলল, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছিল রে আপা? সে তোরা যাই বলিস, আজ আমার আনন্দের দিন। আজ হোক একটু সীমা ছাড়া আনন্দ। খিরে প্রিয়তা, যাবি নাকি ছাদে? তোর বাবাও আছে। প্রিয়তার মন টানছিল না, কিন্তু বাবা মা খুশি হবে ভেবে না করতে পারল না। হালকা হেসে সম্মতি জানায়। পেখম খুশি হয়ে আপাকে জড়িয়ে ধরে। প্রিয়তার গান শেষ হওয়ার পর পেখমও গান ধরে। প্রিয়তার চেয়ে পেখম ভালো গান করে, প্রিয়তা ভালো নাচে। দুই মেয়ের প্রতিভায় কবিরসহ মুগ্ধ। মার্জিয়া বেগম আঁচলে চোখ মুছে বারবার, চাঁদের হাসির বাঁধ ভেঙেছি, বুঝলে পারে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছি। পেখমে দরদ মাখা গলা শুনে সবার চোখে পানি জমে। প্রিয়তা কাঠের মতো বসে থাকে শূন্যের দিকে তাকিয়ে। বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। এত সব আনন্দের কিছুই যেন তাকে স্পর্শ করতে পারছে না। মার্জিয়া প্রিয়তার কাঁধে হাত রাখতেই কেঁপে ওঠে সে। মা? প্রিয়তা, চুপ কেন তুই? কই না তো। কিছু তো খাচ্ছিস না? কই মা, খাচ্ছি তো। মার্জিয়া কবির শাহের দিকে তাকায়। কবির শাহ উদাস হয়ে চাঁদের দিকে তাকিয়ে বসে আছে। মেয়ের দিকে তাকাতলেই অপরাধ বোধ তাকে জেঁকে ধরছে বারবার। এটা ছাড়া আর কিছুই করার ছিল না তার। এই কথাটা দিয়েও নিজেকে সান্ত্বনা দিতে পারছে না সে। মার্জিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মারে, জীবন তো এত টুকনো না। জীবনটা অনেকটা একটা বটগাছের মতন। মাটির নিচে শিকড় বিস্তৃত থাকে অনেকটা। বাহিরের ঝড় যতই গাছকে উপড়ে ফেলতে চাক না কেন, শিকড়গুলো ঠিক শক্ত করে ধরে রাখে তাকে। তুই কি জানিস আমাদের জীবনে সেই শিকড়গুলো কি? প্রিয়তা নির্লিপ্ত চোখে মায়ের দিকে তাকায়। সেই শিকড়গুলো হলো বিশ্বাস, ভরসা। যদি কাউকে ভালোবাসিস মন থেকে, তাকে ভালোবাসার আগে বিশ্বাস করবি। এই বিশ্বাসই তোকে ওই গাছের শিকড়গুলোর মতন আঁকড়ে রাখবে শক্ত করে তোর অবস্থানের সাথে। শুনতে খুব সহজ মনে হলেও এটা খুব কঠিন একটা কাজ। আর এই কাজটাই তোকে সারা জীবন সাধনা করে করতে হবে, করে যেতে হবে। বিশ্বাস আটকে রাখা সহজ কাজ নয় রে মা, এ ভারী কঠিন কাজ। কবির সহ মার্জিয়ার ডান হাত চেপে ধরে আলতো করে প্রিয়তা আর পেখো মায়ের কোলে মাথা রেখে ছাদে শুয়ে পড়ে। মনে হচ্ছে চাঁদটা থেকে এক টুকরো নেমে তাদের মধ্যে নূর ছড়িয়ে দিয়ে গেল। মাঝরাতে দরজার করাঘাত শুনে কবির সহ আর মার্জিয়া দুজনেই লাফ দিয়ে বিছানায় উঠে বসে। ঘর থেকে সেই আওয়াজ শুনতে পায় প্রিয়তার পেখমও। এই অসময়ে কে এলো তাদের বাড়িতে? কোনো বিপদ আপদ নয় তো? প্রিয়তা ছুটে বসার ঘরে আসতে দেখে কবির সহ ইতিমধ্যে সেখানে। আমি দেখছি, তোমরা ঘরে যাও। না বাবা, তুমি একা দেখবে না, আগে জিজ্ঞেস করো কে এসেছে। করাঘাত আরও বাড়তে থাকে। কবির সহ চোখে চশমাটা পরে দরজাটা খুলে দেয়। আর সাথে সাথে ভয়াবহ চমকে ওঠে সে। আচ্ছা, সে স্বপ্ন দেখছে না তো? সবাইকে উপেক্ষা করে উচ্ছ্বাস ঢুকে ঘরে। তার মুখে একরাশ বিরক্তি, যেন কিছুই হয়নি। কত আসা যাওয়া তার এই বাড়িতে। প্রিয়তা মাথা ঘুরে পড়ে যেতে গেলে প্রেখম তার হাত ধরে। মার্জিয়া বেগম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে নিশ্চিত সে স্বপ্ন দেখছে। পেখম বিস্মিত হয়ে বলল, উচ্ছ্বাস ভাই? কবির সহ কাঁপা কাঁপা গলায় বলল,
বাবারে, তুমি এসেছো বাবা। হাওমাও করে কাঁদতে থাকে কবির শাহ। মার্জিয়া ছুটে গিয়ে তাকে ধরে, তার হাত কাঁপছে থরথর করে। আচ্ছা, কান্নাকাটি পরে করলেও চলবে। মামি, মাছটা নেন তো, পুরোটা ভাজবেন। ভীষণ খিদা লেগেছে, পারবেন না? মার্জিয়া এতক্ষণ পর অবাক হয়ে দেখে উচ্ছ্বাসের হাতে বিশাল একটা ইলিশ মাছ। আর পেখম, ডাক্তার ম্যাডামকে একটু ছাদে পাঠাও তো। মাছ ভাজতে ভাজতে কিছু চিকিৎসা নিব তার কাছ থেকে। আমার ভীষণ অসুখ করেছে। প্রিয়তা বরফের মতো জমে দাঁড়িয়ে থাকে, এক পাও নাড়ার ক্ষমতা নেই তার। সে শতভাগ নিশ্চিত সে স্বপ্ন দেখছে, তার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্নটা। যদি তাই হয়, এই স্বপ্ন যেন শেষ না হয়। প্রেকম মুখ টিপে হেসে প্রিয়তার কানে কানে এসে বলল, মনে হচ্ছে একটুও বদলায়নি, আরো বেশি দুষ্ট হয়েছে। প্রিয়তার কানে তখন কোনো কথাই ঢুকছে না, এক দৃষ্টিতে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। গ্রিক দেবতা জিউসের মতো লাগছে তাকে। পুরুষ মানুষ কি বয়সের সাথে সমানুপাতিক হারে সৌন্দর্য লাভ করতে থাকে? তাকে দেখে তো মনে হচ্ছে না সে অসুস্থ। তবে কি অসুখটা তার অন্য কোথাও? মাঝরাতে কলিং বেলের আওয়াজ শুনে ভীষণ ভয় পেয়ে যায় মর্জিনা বেগম। সাধারণত এত রাতে তার বাড়িতে কেউ আসে না। মেয়েটা অনেকদিন যাবৎ বলছে জামাই নাকি তাকে খুব অত্যাচার করছে ইদানিং। ও আর সহ্য করতে পারছে না। মর্জিনা বেগম কিছু বলতে পারেনি তার স্বামী রফিকুলের কথা। মেয়ে বউ হয়ে ও বাড়িতে গেছে, যদি আসতে হয় মৃত লাশ হয়ে আসতে হবে। মা হয়ে মেয়ের কষ্টে পাশে থাকতে না পারার যে কষ্ট মর্জিনা বেগম হাড়ে হাড়ে টের পাচ্ছে। অনুশোচনায় এতটুকু হয়ে নিজের মধ্যে গুটিয়ে পড়েছে সে। আজ কবির সাহের মনে কত আনন্দ, মার্জিয়ার মনে অহংকার। আজ বাদে কাল তাদের মেয়ে ডাক্তার হবে, অথচ এককালে তাদেরই টাকা কম বলে কতই না খোটা দিয়েছে সে। আজ তারা কম টাকার মতো অসম্ভব সুখী, আর সে নিজে বিশাল বিত্ততার মাঝেও চরম অসুখী। পাপের শাস্তি বোধহয় একেই বলে। মেয়ের বিপদের আশঙ্কায় বুকটা ধরফর করে ওঠে তার। কোনো বিপদ হয়েছে ওর? খারাপ কিছু হয়েছে? পা দুটো যেন আর নড়ছে না দরজা পর্যন্ত। দরজা খুলে কি দেখবে সে? কি খবর শুনবে? আদৌ তার মেয়েটা বেঁচে আছে তো? নিজের ভাবনায় নিজেই শিউরে ওঠে মর্জিনা বেগম। আলুথালু পায়ে ছোটার চেষ্টা করে। তুমি এত রাতে? সে তারা বাবার সামনে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ঈষৎ কাঁপছে সে একটু পরপর। বাচ্চা দুটো কোলেই ঘুমিয়ে গেছে, তাদের সোফায় শুইয়ে দেয় সে তারা আস্তে করে। কি হলো, কথা বলছো না কেন? রাত বাজে 2:30। এই সময়ে কোনো ভদ্রবাড়ির মেয়ে বা ভদ্রবাড়ির বউ রাস্তায় নামে? সে তারা এবার একটু হাসে শব্দ করে। এত রাতে বুঝি ভদ্রবাড়ির ছেলে স্ত্রীকে মেরে লাশ বানিয়ে দেওয়ার পরিকল্পনা করে বাবা? সে তারা মুখ তুলে তাকায়, সাথে সাথে শিউরে ওঠে মর্জিনা বেগম। মেয়ের কপাল চুয়ে রক্ত পড়ছে, সারা মুখে অসংখ্য দাগ। কে বলবে এই সেই চাপা ফুলের মতো রূপবতী মেয়েটা তার? এ কি অবস্থা হয়েছে তার? হাহাকার করতে করতে মর্জিনা ছুটে যায় মেয়ের কাছে। সে তার মাথাটা বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে দেয় সে। মা রে, কি হয়ে গেল তোর? আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর ব্যর্থ মা, অপদার্থ। আমি কিছু করতে পারলাম না তোর জন্য। নিজেও ভালোভাবে পড়াশোনা করলাম না, তোকে পড়াতে পারলাম না। মা হয়ে আমি মেয়ের জীবন নষ্ট করে দিলাম। আমাকে তুই শাস্তি দে মা, ভয়ঙ্কর শাস্তি দে। সে তারা ম্লান হেসে বলল, শাস্তি তো তুমি পেয়েছো মা। ছোট খালাকে তুমি বলতে সব সময়, মেয়ে যখন গাড়ি থেকে নেমে এসে জড়িয়ে ধরবে, লক্ষ লক্ষ টাকার সোনার গহনা গায়ে থাকবে, সেদিন বুঝবি সুখ কাকে বলে। মা দেখো, আজ আমিও গাড়িতে এসেছি। আমাকে তাড়ানোর জন্য ওদের এত ব্যস্ততা ছিল যে এত রাতে কোনো গাড়ি পাবো না রাস্তায়, তাই নিজেদের গাড়িটাই দিয়ে দিয়েছে আসার জন্য। সকাল পর্যন্ত অপেক্ষাও করতে দেয়নি। দেখো মা, আমার শরীরে এখনো দামি শাড়ি, গহনা, এগুলো কিচ্ছু রেখে দেয়নি ওরা। এদিক থেকে ওরা অনেক ভালো মা। আমাকে তাড়ানোর ব্যস্ততায় এগুলো নেওয়ার সময় পায়নি আমার কাছ থেকে। এই যে আমি গাড়ি থেকে নেমে এসে জড়িয়ে ধরলাম তোমাকে। তোমার সুখ হচ্ছে না মা? শান্তি পাচ্ছ না? মর্জিনা বেগম উত্তর দেয় না। সে তার একটা কথাও তো মিথ্যা না, আসলে সে এগুলো করেছে বলেছে। কিন্তু সে এই মুহূর্তে বুঝতে পারছে একটা অসহায় মায়ের কাছে এই দৃশ্য কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। নিজেকে এই সময় পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটা মনে হচ্ছে। রফিকুল বিরক্ত হয়ে এসব দেখছিল এতক্ষণ। পাশে তাকাতে দেখে বিশাল এক সুটকেস সিতারার পায়ের কাছে। রফিকুল ভ্রুকুচকে বলল, তুমি কি অনেকদিন থাকবে ভাবছো? মর্জিনা হতবাক হয়ে বলল, ও কি বললো তুমি শুনতে পাওনি? ওর এই অবস্থা দেখতে পারছো না? মেরে তোমার মেয়েকে আধমরা বানিয়ে দিয়েছে পাষণ্ডগুলো, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে।
এরপরও তুমি বাবা হয়ে কিভাবে বলছো এই কথা? আমি এত কিছু জানি না। অনেক টাকা খরচ করে বড় বাড়ির মেয়ের বিয়ে দিয়েছি। সংসার জীবনে অনেক কিছুই হয় স্বামী স্ত্রীর মধ্যে, তার জন্য সংসার ছাড়তে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া এখন বাচ্চা আছে ওর দুটো। এই অবস্থায় ফিরে আসলে মানুষ কি বলবে? কোন সোসাইটির সাথে আমার ওঠা বসা তুমি জানো না? মর্জিনা বেগম যেন অবাক হওয়ার মাত্রাও ছাড়িয়ে গেছে। কথা বের হচ্ছে না মুখ দিয়ে তার, শ্বাসকষ্ট হতে থাকে তার। তুমি কি ওর নিজের বাবা? নিজের সোসাইটির কথা ভাবছো, মানুষ কি বলবে ভাবছো, একটা বার নিজের মেয়ের কথা ভাবছো না? তোমার সাথে আমার ঝামেলা হয়নি, তার জন্য তুমি কি চলে গেছো? ঠিকই মাটি কামড়ে এই বাড়ি পড়ে আছো। তাহলে ওর এখানে থাকতে সমস্যা কি? ওটা ওর নিজের বাড়ি, ওখানেই ওর ঘর সংসার। আমি যেতে পারিনি কারণ আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। একটা ছোট বোন আমি আমি গেলে মাথায় করে রাখে, কিন্তু তাদের আর্থিক কষ্ট আমি কিভাবে যেয়ে থাকি। কিন্তু সেতারা, ওর তো মাথা গোঁজার ঠাঁই আছে। শুধু ঠাঁই বলছি কেন, শিল্পপতি রফিকুল ইসলামের একমাত্র মেয়ে সে, কোনো কিছুর অভাব নেই। সেই কেন স্বামীর সংসারে অত্যাচারিত হয়ে সেখানে পড়ে থাকবে? আমি মা হয়ে এটা কোনোভাবে মানব না। তুমি মানতে পারবে কি পারবে না আমি জানতে চাই না। না মানতে পারলে দরজা খোলা আছে, তোমাকে কোনোদিন আটকে রাখিনি আমি, আজও রাখবো না। মর্জিনা কিছু বলতে যাবে তার আগে সে তারা চিৎকার করে তাকে থামায়। মা, অনেক হয়েছে, এবার তোমরা থামো। এতক্ষণ তোমরা বলেছ, আমি শুনেছি, এবার আমি বলবো, তোমরা শুনবে। কেউ একটা কথাও বলবে না। রফিকুল অবাক হয়ে তাকায়। মেয়ে তো এভাবে চিৎকার করে কথা বলার সাহস পায় না আগে, এখন কিভাবে এই সাহস পেল? কে দিচ্ছে তাকে এই সাহস? সে তারা ধীর পায়ে হেঁটে রফিকুলের সামনে এসে দাঁড়ায়, মুচকি হাসে বাবার দিকে তাকিয়ে। মা, কি যেন বলছিলে তুমি? আমি বাবার একমাত্র মেয়ে। কেন মা, তুমি জানো না বাবার রক্ষিতার ঘরে যে আরো দুটো সন্তান আছে, যাদের দায়িত্ব বাবার উপর, শুধু সমাজে তাদের স্বীকৃতি দিতে পারে না। রফিকুল চিৎকার করে সেতারার দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে হাত ওঠাতে যায়। সেতারা শান্ত চোখে তাকায় বাবার দিকে, কিন্তু সেই শান্ত চোখও এমন কিছু ছিল। রফিকুল থমকে যায়। মর্জিনা বেগম মুখে আঁচল চাপা দিয়ে ডুকরে কেঁদে ওঠে। কি হলো বাবা, থামলে যে? সত্যি সবসময় তিতা হয় বাবা, তিতা কথা কেউ হজম করতে পারে না। রফিকুল রাগে থরথর করে কাঁপতে থাকে। শোনো বাবা, আমি তোমার এই সুবিশাল অট্টালিকায় থাকতে আসিনি। সাথে আনা ব্যাগ দেখে এত ভয় পেও না। তোমার সোসাইটি কিচ্ছু জানবে না। এত বড় ঘটনা যখন তুমি চাপা দিতে পেরেছ, এই সামান্য ঘটনাও পারবে। মর্জিনা মেয়ের বাহু ধরে ঝাঁকি দিয়ে বলল, এখানে থাকবি না তো কোথায় যাবি? এই নরকের মধ্যে তোকে আর যেতে দেব না আমি। মাকে বলবো আমিও বাড়িতে ফিরে যাব। আমি ওখান থেকে বের হয়েছি ফিরে যাওয়ার জন্য না। তাহলে কোথায় যাবি তুই? কি বলছিস এসব? রফিকুল রাগে কাঁপতে কাঁপতে বলল। নিজেকে বিক্রি করবে তুমি এখন? মর্জিনা রাগান্বিত হয়ে কিছু বলতে গেলে সেতারা আবার থামিয়ে দেয় তাকে। সে ভীষণ শান্ত, শীতল হয়ে আছে আজ। বলতে দাও মা, যার চরিত্র যেমন সে অন্যকে তেমনই ভাববে। বাবাদের কত রূপ হয়, ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। ছোটখাটো পুরুষ, উনিও পুরুষ, অথচ দুজনের মধ্যে কত যোজন যোজন ফারাক। এক লেখকের লেখায় পড়েছিলাম, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। কিন্তু না, সেই লেখা ভুল। আমি নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি সেই লেখার চরম ভুল। এই দুনিয়ায় অসংখ্য খারাপ বাবাও আছে, তার মধ্যে এই যে উনি একজন। সেতারা থামে। রফিকুল থমথমে মুখে দাঁড়িয়ে থাকে। তার মতো বিশাল শিল্পপতির সঙ্গে কিনা একজন সাধারণ স্কুল শিক্ষকের তুলনা করা হচ্ছে, এটাও তাকে সহ্য করতে হবে। তোমাকে আমার বাবা বলে স্বীকার করতেও ঘৃণা হচ্ছে বাবা। দয়া করে স্বীকার করো না। যাও, তোমার অতি প্রিয় খালু কবির শাহকে বাবা বলে স্বীকার করো। যদি সেটাই পারতাম না বাবা, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হতাম। সত্যি, যদি প্রিয়তা আর বেগমের মতো আমিও ওরকম একটা পত্রবৃক্ষের ছায়ার নিচে আশ্রয় দিতে পারতাম, আমার আর কিচ্ছু চাওয়ার থাকতো না বাবা। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না বাবা। তুমি ভীষণ গরিব জানো তো, তোমার কাছে টাকা ছাড়া আর কিছুই নেই। চরম অপমানিত বোধ করতে থাকে। মর্জিনা আবারও সেতারার হাত ধরে এসে, তুই একটু বস মা, কিভাবে রক্ত পড়ছে কপাল থেকে।
একটু ওষুধ লাগিয়ে দেই? কিছু তো মনে হয় খাওয়া হয়নি, কিছু খাইয়ে দেই আমি। না মা, এখানে বসতে বা খেতে আসিনি আমি। তোমরা আমার বাবা মা, আমার দায়িত্ব তোমাদের জানানো, তাই জানাতে এসেছি। আমি একটা চাকরি পেয়েছি মা। মর্জিনা বেগম হতভম্ব হয়ে যায়। অবাক হয় রফিকুলও। সে তার পড়াশোনা বেশি না, ও কিভাবে চাকরি পাবে? তুই চাকরি পেয়েছিস মানে? হ্যাঁ মা, আমি একটা কিন্ডারগার্টেনের স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছি। চাকরিটা আমাকে ছোটখাটো ব্যবস্থা করে দিয়েছে, সেই সাথে কিছু বাচ্চাদের টিউশনেরও ব্যবস্থা করে দিয়েছেন উনি। কবির তোকে চাকরি খুঁজে দিয়েছে? হ্যাঁ মা, আমি ওনাকে কাউকে কিছু বলতে মানা করেছিলাম। আমি অনেক আগে থেকেই ওনার সাথে যোগাযোগ করেছি। ওখানে থাকা আমার জন্য অসম্ভব হয়ে উঠেছিল দিন দিন। আমি একটা সাবলেট বাসাও খুঁজেছি। খালু এইসব ব্যবস্থা করে দিয়েছে। জানো মা, আমি আবারও পড়াশোনা শুরু করব। খালু আমাকে কলেজে ভর্তি করিয়ে দিবে বলেছে। একটু কষ্ট হবে মা, অনেকদিন পড়াশোনা থেকে দূরে আছি। তবে মা, আমি পারবো, জানো তো। খালু সব রকম সাহায্য করবেন আমাকে। রফিকুল আর চুপ থাকতে পারে না, উন্মাদের মতো চেঁচিয়ে বলল, নিজের মেয়েদের নষ্টামি শিখিয়ে ক্লান্ত হয়নি অসভ্যটা। এখন আমার মেয়ের পিছে পড়ে তার সংসার ভাঙার পায়তারা করছে। ওকে আমি দেখে নেব। সে তারা ম্লান হেসে বলল, কেউ আমার সংসার ভাঙার পায়তারা করেনি বাবা। যে সংসারটা ভাঙাই ছিল, তা অন্য কেউ কিভাবে আবার ভাঙবে? খালু তার মেয়েদের কোনো নষ্টামি শেখায়নি, বরং এই সমাজে অন্যায়ের সাথে আপোষ না করে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। আমি খুব গর্ববোধ করছি। আমি দেরিতে হলেও তার সান্নিধ্যে যেতে পেরেছি। আর কি বললে বাবা? তোমার মেয়ে, যে বাবা মেয়েকে জোর করে নরকে ঠেলে দেয়, নোংরা কথা বলতে দুবার ভাবে না, সে বাবা? বাবা তুমি আমার? রফিকুল মাথা নিচু করে জোরে জোরে তপ্ত শ্বাস ফেলতে থাকে। মর্জিনা স্তম্ভিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। এই কি তার সেই শান্ত মেয়েটা? সত্যি সে নতুন করে সব শুরু করতে যাচ্ছে? সত্যি এমন কিছু হবে? আমি যাচ্ছি মা, বেঁচে থাকলে আবার দেখা হবে। তবে এই মানুষটার সাথে যেন আর দেখা না হয়। এই চাওয়াটুকু সৃষ্টিকর্তা যেন পূরণ করেন আমার। রফিকুল চিৎকার করে বলল, যাও যাও, বাইরে যেয়ে দেখো জীবন কেমন। সব কিছু এত সহজ না। যখন বিপদে পড়বে, কোনো মামা কোনো খালু বাঁচাতে আসবে না। সে তারা স্মিত হেসে বলল, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়? আমাকে না হয় বিপদে পড়েই শিখতে দাও বাবা। তবে ভয় নেই, বিপদে পড়ে তোমার কাছে আর ফিরে আসবো না। অপমানে জর্জরিত মুখে রফিকুল মেয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। সে তারা বাচ্চাদের কোলে তুলে নেয়, ব্যাগটাও হাতে নেয়। মর্জিনা বেগম অবাক হয়ে এক যোদ্ধাকে দেখে, যে সন্তানের জন্য নিজের জন্য ভয়াবহ এক যুদ্ধে নেমেছে। আসি মা। মর্জিনার দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দেয় সেতারা। কি ভীষণ স্নিগ্ধ লাগছে এখন মেয়েটাকে তার। সেতারা দরজা পর্যন্ত যেতেই মর্জিনা পেছন থেকে ডাক দেয়। সাতারা একটু দাঁড়া, সেতারা দাঁড়ায়। আমিও যাব তোর সাথে। সেতারা অবাক হয়ে মায়ের দিকে তাকায়। রফিকুল হতভম্ব হয়ে বলল, তুমি যাবে মানে? তুমি কোথায় যাবে? যে মেয়েকে গর্ভে ধারণ করে আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি, যে মেয়ের মুখে মা ডাক শুনে আমি পৃথিবীর সব সুখ পেয়েছি, তাকে একা ছেড়ে দেব না আমি। আমাকে এখন দরকার ওর পাশে, ওর যুদ্ধে ওর মা ওর পাশে থাকবে। সেতারা দুই গাল বেয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। এতক্ষণ শক্ত থাকতে পারলেও এখন আর পারে না। মা, যে কাজটা আমার আরো কয়েক বছর আগে করা উচিত ছিল, সেই কাজটা আমি আজ করব। বেটার লেট দ্যান লেবার, তাই না? রফিকুল দাঁতে দাঁত চেপে বলল, চলচ্চিত্র চলছে, পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি। একবার এই বাড়ি থেকে বের হলে তোমার মেয়ের জন্য এই বাড়ির দরজা বন্ধ, আর কোনো দিন খুলবে না। একটা দরজা বন্ধ হলে হাজারটা দরজা খোলা। তোমাকে ভাবতে হবে না, তুমি চাইলেও আমি আর আসবো না এই বাড়িতে। কবির শাহের বাতাস লেগেছে মা মেয়ের গায়ে, বুঝবে একদিন। টাকা না থাকলে দুনিয়া অন্ধকার। অন্ধকারে পরে আলো আসে। মর্জিনা এগিয়ে এসে সেতারার হাত থেকে একটা বাচ্চাকে নিজের কোলে তুলে নেয়। চল মা। মা তোমার কষ্ট হবে, তুমি পারবে না। মেয়েকে কষ্ট রেখে আমি খুব আরামে থাকবো এখানে, তাই না? ব্যর্থ মা হিসাবে কম তো অনুশোচনা করিনি। আজ না হয় তার প্রায়শ্চিত্ত করব। আমাদের দুজনের মধ্যে অসম্ভব মিল আছে রে মা। আমরা দুজন আজ থেকে যোদ্ধা মা। চল যাওয়া যাক।
হতভম্ব রফিকুলকে পেছনে রেখে দুই মা হাত ধরাধরি করে বেরিয়ে পড়ে রাস্তায়। রাতের ফাঁকা রাস্তাটা অসম্ভব সুন্দর লাগছে। চাঁদের আলো যেন ঠিকরে পড়ছে। সে তারা তাকায় মায়ের দিকে। মাকে এত সুন্দর লাগছে কেন আজ হঠাৎ? ছায়াটা কি দীর্ঘ পড়েছে মায়ের? মনে হচ্ছে এই ছায়াতলে সে আজীবন শান্তিতে থাকতে পারবে। তার মা তার পাশে আছে, আর কি ভয়? মাছ কাটছে আর ঘন ঘন চোখের পানি মুছছে মার্জিয়া। চোখটা বারবার ঝাপসা হয়ে উঠছে তার। ভালো করে কাটতেই পারছে না মাছটা। ইচ্ছে করছে কিশোরীদের মতো ভ্যাভা করে কাঁদতে, কিন্তু পারছে না। আজ যে তার কোথায় এমন সুখ হচ্ছে সে বোঝাতে পারছে না। এত আনন্দ কেন তার এই ছোট্ট ঘরটায়? এই ঘর ছেড়ে, এই ভালোবাসার সংসার ছেড়ে, এই মায়ার দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। একা, এটা ভাবতেই কান্না আটকাতে পারছে না সে। চোখের পানে চাহিন অনিমেষ বাজিল বুকে সুখের মতো ব্যথা। কবিশের গলার আওয়াজ পেয়ে কোনো রকমে চোখ মুছে মার্জিয়া মাছ কাটতে মন দেয়। কবিসহ একটা পিড়ি টেনে মার্জিয়ার সামনে বসে। তার স্ত্রীকে চন্দ্রের মতো সুন্দর লাগছে। ফোলা চোখ, হালকা লাল আভা সারা মুখ জুড়ে। পরনে সাধারণ সুতির শাড়ি, তাতেই কোনো নারীকে এমন অসামান্য সুন্দরী লাগতে পারে মার্জিয়াকে না দেখলে কবিসহ হয়তো বুঝতেই পারতো না। কি হলো, এখানে এসে বসলে যে? আমার বউটা একা একা কষ্ট করবে, আমি ঘরে আরাম করব। মার্জিয়া লজ্জায় লাল হয়ে বলল, আজ বাদে কাল মেয়ের বিয়ে হবে, আর তোমার ঢং ঢাং কমে না। কমলে তুমি খুশি হবে। এই তুমি যাও তো, আমাকে আমার কাজ করতে দাও। মার্জিয়া, আমার এখন মিষ্টির দোকানে যেতে ইচ্ছা করছে। শহরের সমস্ত মিষ্টি কিনে নিয়ে আসতে ইচ্ছা করছে। একটা মিষ্টির দোকানও যেন বাদ না চায়। আজ আমার এত আনন্দ হচ্ছে যে নিজেকে সামলাতে পারছি না। হ্যাঁ, এত রাতে মিষ্টির দোকানদারের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমার জন্য দোকান খুলে বসে থাকবে। থাকবে মার্জিয়া, থাকবে। কারণ আজ এক পাগলাটে বর আর স্নেহময় বাবা তার পরিবারের জন্য মিষ্টি কিনবে। প্রকৃতি ব্যবস্থা করে দেবে মার্জিয়া। রক্ষা করো, আর জ্বালাতন করো না আমাকে। একে তো তোমার ভাগ্নে এত বছর পরে এই রাতে কোথা থেকে মাছ নিয়ে উদয় হলো। কথা নেই, বার্তা নেই, মামি মাছ ভাজেন। যত সব পাগল নিয়ে আমার সংসার। কবিসহ গভীর মমতায় মার্জিয়ার দিকে তাকায়। মার্জিয়া মুখে বলল ঠিকই, কিন্তু এটুকু বলতে তার চোখ মুখে যে আনন্দটুকু বয়ে গেল, তাতে মনে হচ্ছে সে এই পাগলদের পাগলামি দেখে বাকি জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবে, আর কিচ্ছু লাগবে না। মার্জিয়া, বলো, তোমার আজ কেমন লাগছে? কিভাবে বুঝাই? যেভাবে ইচ্ছা হয় বোঝাও, বুঝে নেওয়ার দায়িত্ব আমার। আমি আজ এতটাই খুশি যে আমি যদি কোনো দিন বেহেশতে চাই, আর আল্লাহ পাক আমাকে যদি জিজ্ঞাসা করেন, মার্জিয়া তোর কি লাগবে, আমি বলবো পৃথিবীতে আজকের মতন একটা রাত যেন আমি ওখানে পাই, প্রতিনিয়ত পাই। কারণ এর যে সুখের রাত আমার জীবনে আর কোনোদিনও আসেনি। মনে হচ্ছে ঘড়ির কাঁটা যদি থামিয়ে দিয়ে সময়টা মুঠোবন্দি করতে পারতাম, তাহলে কতটাই না ভালো হতো। আমার স্বামীর মুখে আনন্দের ছাপ, মেয়ের মুখে পরিতৃপ্তি আর শান্তির বৃষ্টির ধারা। আমার আর কি চাই বলো? এক জীবনে একজন নারীর আর কি চাওয়ার থাকতে পারে? মার্জিয়া শব্দ করে কেঁদে দেয়। কবিসহ তাকে থামায় না, কাঁদতে দেয়। আচমকায় মার্জিয়ার মাথাটা বুকের সাথে চেপে ধরে আলতো করে, কি করছো? তোমার গায়ে ময়লা লেগে যাবে তো, মাছ কাটছি। লাগবে না, কিচ্ছু হবে না। এই শরীর অপবিত্র হলে তুমি আবার পবিত্র করে দিও। মার্জিয়া কান্নার মাঝে মুখ টিপে হাসে। আচ্ছা, তুমি বললে না তো তোমার কেমন লাগছে? আমি যদি বলি পৃথিবীর সব সুখ একদিকে আর আজকের এই রাতটার সুখ একদিকে, তুমি কি বিশ্বাস করবে? তোমাকে তো অবিশ্বাস করিনি কখনো। সেই সুযোগও তোমাকে কখনো দিব না। ওমা, তোমার হলো? ইলিশ মাছের গন্ধে তো খিদে পেয়ে গেল এবার। এখনই ভাজা না হলে কিন্তু কাঁচাই খেয়ে নিব। বলতে বলতে রান্নাঘরে ঢুকতে চমকে ওঠে পেখম। বাবা মায়ের মাথাটা বুকে চেপে কান্নাকাটি করে যাচ্ছে দুজন মিলে। পেখমকে দেখে মার্জিয়া লজ্জা পেয়ে ঝট করে মাথা তুলে নেয়। তাড়াতাড়ি হাত চালায় আবার মাছ কাটতে। ই বাবা, এসব কি হচ্ছে চারিদিকে? আর তো পারা গেল না। মার্জিয়া ঝাঁঝিয়ে উঠে বলল, কি হয়েছে তোর?
চারিদিকে প্রেমের গন্ধ, শুধু আমার এই সর্দিতে নাক বন্ধ। মার্জিয়া কপট রেগে কবির সাহের দিকে তাকিয়ে বলল, দেখলে তুমি মেয়েটা কেমন দুষ্টু হয়েছে, বাবা মায়ের সাথেও ফাজলামি। কবির সহ মেয়ের কথাই খুব লজ্জা পায়, হা হা করে হাসতে থাকে। আয় মা, এদিকে আয়, আমার পাশে বস। পেখম বাবার পাশে আরেকটা পিড়ি টেনে বসে। শোনো মার্জিয়া, সন্তান বড় হলে বাবা মায়ের বন্ধু হয়ে যায়। মার্জিয়া মুচকি হাসে, কিছু বলে না। বাবা, আমার এসব সহ্য হচ্ছে না, সবাই প্রেমে ব্যস্ত, এদিকে আমার যে কেউ নেই। আমার যে এসব সহ্য হচ্ছে না, সেদিকে তোমাদের কোনো খেয়াল নেই। এই প্রেখম, বাবার সামনে এসব কি কথা? কবিসহ রাগ করে না, বরং আরো মজা পায় মেয়ের কথায়। মেয়ের মাথাটা কোলের ওপর রাখে নিজের। মেয়েগুলো এত বড় হয়ে যাচ্ছে কেন? আহা, তার তার কি সাধের 2 কন্যা, তার 2 রাজকুমারী। এ সুখের বাড়ি কোথায়? চিলেকোঠার দেওয়ালে হেলান দিয়ে 2 হাত বুকে বেঁধে উচ্ছ্বাস একদৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তার ঠোঁটটা কেমন নীলচে হয়ে গেছে, একটু পরপর তিত্তির করে কাঁপছে ঠোঁটজোড়া। এখনও সে ধাতস্থ হতে পারেনি। অসম্ভব লজ্জা লাগছে তার, ঠিকমতো তাকাতে পারছে না উচ্ছ্বাসের দিকে। সে নিজেও বুঝতে পারছে না এত লজ্জা লাগছে কেন। অবশ্য 5টা বছর তো কম সময় না। কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পা দেওয়া মেয়েরা যেন গোলাপের কুড়ি থেকে মাত্রই পাপড়ি মেলা শুরু করে। এই সময় তাদের রূপ বহুগুণে বেড়ে যায়। উচ্ছ্বাস একরাশ অপার মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে প্রিয়তার দিকে, কোনোভাবে পলক ফেলতে পারছে না। শুক্লপক্ষের চাঁদ উঠেছে, রূপোর মতো জ্যোৎস্না থই থই করছে ছাদে। সেই আলোর একাংশ এসে পড়েছে প্রিয়তার চোখে মুখে। তার ভেজা ভেজা গালটা চকচক করছে সেই আলোয়। মৃদু বাতাসে কোমর সমান লম্বা চুলগুলো এসে তুলছে। উচ্ছ্বাসের মনে হচ্ছে স্বপ্নের কাছাকাছি কোনো জগতে বাস করছে সে। এটা কোনোভাবে বাস্তব জীবন হতে পারে না। প্রিয়তা, প্রিয়তা মৃদু কেঁপে ওঠে, তবুও তাকায় না উচ্ছ্বাসের দিকে। আমার দিকে তাকাও। অন্যদিকে তাকিয়ে আছো কেন? ওদিকে তোমার কোনো প্রেমিক নেই? প্রিয়তা উত্তর দেয় না, তবুও জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। আমার বিরান ভূমিতে তোমার কোমল ছোঁয়া জাগ্রত করেছে কোলাহল। তোমার পবিত্র চোখের চাহনি ভুলিয়ে দেয় আমার কষ্টকে। আমার অস্তিত্বে আছো শুধুই তুমি। আমার অস্তিত্ব জুড়ে ওই জলপরীর অবাধ বিচরণ। আমি চাইলেও দূরে থাকতে পারলাম না। উচ্ছ্বাসের গমগমে আওয়াজ শুনে প্রিয়তা পূর্ণ দৃষ্টি মেলে উচ্ছ্বাসের দিকে তাকায়। এই মানুষটাকে এত সুন্দর লাগছে কেন? একটা পুরুষ এত সুন্দর হবে কেন? জলজল করছে যেন মুখবটা। শক্ত প্রাচীরের মতো চোয়ালের মাঝে পুরু অষ্টদয়ের কোণে ফিনকি হাসিটা এত নজর কাড়াই বা হতে হবে কেন? তাহলে চেয়েছিলেন দূরে থাকতে? উচ্ছ্বাস বুকের বাঁ পাশে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। ইস, এত বছর পর শুকনো মরুভূমিতে প্রবল বর্ষণের আনাগোনা শুরু হলো। খা খা করছিল যেন বুকটা। আপনার কণ্ঠের সুধা পেয়ে অমৃত পেল যেন হৃদয়টা। জীবনটা এত কাব্যিক না উচ্ছ্বাস ভাই, আপনি কিভাবে পারলেন? মানুষ আপনি। মানুষ বলেই তো অপেক্ষা করছি সর্বোচ্চ ভালোবাসার জন্য। আর কোনো প্রাণী হলে তো অপেক্ষাটুকুও করতাম না। উচ্ছ্বাসের ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যায় প্রিয়তা। মুখ টিপে হাসে উচ্ছ্বাস। আচমকা প্রিয়তা একের পর এক ঘুষি দিতে থাকে উচ্ছ্বাসের বুকে। 5 বছরের সকল রাগ যেন আজকেই উপড়ে ফেলবে সে। কোনোভাবেই থামবে না রাগ। ঘটনার আকস্মিকতায় কিছুটা হকচকিয়ে গেলেও উচ্ছ্বাস কিছু বলে না, শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। একটা বড় থামায় না প্রিয়তাকে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর প্রিয়তা থামে, হাউমাউ করে কাঁদতে থাকে হাত মুষ্টিবদ্ধ করে। এতদিন যত কষ্ট, যত রাগ, যত অভিমান জমা ছিল ভেতরে, সব বের করে দেবে, সব। ক্লান্ত হয়ে গেলে এতটুকুতেই? আমি তো আরও সহ্য করার জন্য প্রস্তুত ছিলাম। জীবনটা কোনো নাটকের অংশ না উচ্ছ্বাস ভাই। জীবন সরল রেখায় চলে না। কেন এত হেলাফেলা করেন সেই জীবনটা নিয়ে? ভীষণ এলোমেলো আমিকে তুমি না হয় গুছিয়ে নিও নিজের মতো করে। সব দায়িত্ব দিয়ে দিব তোমাকে। আমি সত্যি বোকা ছিলাম। আপনি আমাকে মাথা মোটা বলতেন না, একদম ঠিক বলতেন। আর বোকা ছিলাম বলেই এত অপেক্ষার পরেও পাগলের মতো ভালোবেসেছি আপনাকে। কোনোদিন অন্য কিছু ভাবিনি। তোমাকে অন্য কিছু ভাবতে দিতামও না নন্দিনী। আমি তোমার চারপাশে একটা অদৃশ্য প্রাচীর বানিয়ে রেখেছিলাম। তুমি টেরও পাওনি। তবে হ্যাঁ, তুমি কিন্তু এখনও কিঞ্চিত মাথা মোটাই আছো। উচ্ছ্বাসের ঠোঁটের কোণায় দুষ্টু হাসি। প্রিয়তার রাগ হয়। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই উচ্ছ্বাস খপ করে পেছন থেকে তার হাত ধরে। পুরো শরীরে বৈদ্যুতিক তরঙ্গ বয়ে যায় যেন প্রিয়তার। বরফ শীতল একটা হাতের স্পর্শে রাগের পারদ তত্তর করে নামতে থাকে তার বদলে শরীর জুড়ে ভিড় করে অদ্ভুত এক অনুভূতি। ভালোবাসা, ভয়, হৃদয় নিংড়ানো প্রেম, সব কিছু মিলিয়ে হওয়া সেই অনুভূতির নাম প্রিয়তা জানে না।
এক ঝটকা দিয়ে উচ্ছ্বাস কাছে টেনে নেয় প্রিয়তাকে। এই মুহূর্তে উচ্ছ্বাসের প্রতিটা নিঃশ্বাসের শব্দ, প্রতিটা হৃদকম্পনের শব্দ যেন শুনতে পাচ্ছে সে। প্রিয়তার কানের কাছে মুখ এনে উচ্ছ্বাস ফিসফিস করে বলল, এই মাথা মোটা বোকা মেয়েটার প্রেমেই তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছি। সে পাল্টে গেলে তো কষ্ট পেতাম। উচ্ছ্বাসের কণ্ঠে কি মাদকতা ছিল! প্রিয়তার সারা শরীর শিরশির করে ওঠে। এখনো সিগারেট খান? তোমার নেশা ব্যাপকভাবে শুরু হয়ে যাওয়ার পর অন্য নেশা সেরে দিয়েছি। দেখো। প্রিয়তা দেখে না, অন্যদিকে তাকায়। প্রিয়তার এক হাত টেনে এনে উচ্ছ্বাস নিজের বুকের বাম পাশে রাখে। দেখেন তো ডাক্তার ম্যাডাম, কি রোগ হয়েছে আমার। মানে কি হয়েছে বুকে? কঠিন অসুখ হয়েছে ম্যাডাম। প্রতিটা নিঃশ্বাসে শুধু এক মায়াবতীর নাম জপে যাচ্ছে হৃৎপিণ্ডটা। এত করে বলি আমার খাবি, আমার মধ্যে থাকবি, অথচ নাম নিবি আরেকজনের। আপনি ওষুধ দিন তো। যদি তাই হয়, এতদিন একবারও মনে করেননি কেন? ভুলতেই তো পারিনি দু দণ্ডের জন্য। হাসাবেন না। কেন, কি বললাম? তাহলে কেন একটা বারও দেখা দিলেন না? কেন কোনো খবর নিলেন না? জানেন কিভাবে পাগলের মতো খুঁজেছি আপনাকে? কিভাবে কেটেছে আমার এই 5টা বছর জানেন কি? যদি বলি জানি। মানে? আমি দূরে ছিলাম না প্রিয়তা, আমি তোমার খুব কাছাকাছি ছিলাম। সব সময় তোমার খবর নিয়েছি। আমি নিজেও এই দিনটার অপেক্ষায় ছিলাম। তোমাকে আমি সময় দিয়েছিলাম, আমার জন্য যেন তোমার জীবনের কোনো অপূর্ণতা না আসে। আমাকে নিয়েই যেন পূর্ণ হও তুমি। প্রিয়তা অবাক হয়ে তাকায় উচ্ছ্বাসের দিকে। মানুষটার মুখে আগের মতো খোঁচা খোঁচা দাড়ি নেই, তার বদলে একরাশ ঘন কালো দাড়ি। কি যে অপূর্ব লাগছে তাকে। আমি নিজেকেও গুছিয়ে নিয়েছি। এক বাবার রাজকন্যাকে রানী বানাতে হলে তো তার জন্য রাজ্য বানাতেই হতো আমাকে। আমার কোনো রাজ্য চাই না উচ্ছ্বাস ভাই, আমি খুব সাধারণ একটা জীবন চাই। শুধু সেই জীবনে কোনো কষ্ট না আসুক। উচ্ছ্বাস ঘোর লাগা দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, কোনোই কষ্ট না? যে কষ্টে শান্তি লাগে তাও না? উফ, আপনি! জোর করে নিজেকে ছাড়িয়ে নেয় প্রিয়তা। এই মানুষ শোধরানোর নয়, শোধরাবেও না কোনো কালে। উচ্ছ্বাস শব্দ করে হেসে বলল, আমি কি? আপনি একটা অসভ্য। বেশ, মেনে নিলাম। প্রিয়তা কিছুক্ষণ চুপ করে থাকে। উচ্ছ্বাস গলা থেকে মাফলার খুলে চুল মুছতে থাকে। বেশ ঘেমে গেছে সে। প্রিয়তা নেশা ভরা চোখে সেদিকে তাকায়। বেহায়া চোখটা কোনোভাবে ভালো হচ্ছে না যেন আজকে। একটুও শুনছে না ব্যক্তি প্রিয়তার বারণ। কি দেখো? প্রিয়তা গাঢ় গলায় বলল, আমার স্বর্গ। উচ্ছ্বাস ভ্রু উঁচু করে চোখ বড় করে তাকায়। এ কি তার সেই ছোট্ট মাথা মোটা প্রিয়তা? কবে শিখলো এত কথা? কি মনে করে উচ্ছ্বাস মাফলাটা দিয়ে টেনে প্রিয়তাকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে। প্রিয়তা অপ্রস্তুত বোধ করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আমার বলিষ্ঠ বেষ্টনী থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বিশেষ লাভ হয় না তার। সুযোগ দিলে স্বর্গ দেখিয়ে আনতে পারি। প্রিয়তার কান লাল হয়ে যায়। আপনি কি নিচে যাবেন নাকি এখানেই থাকবেন সারা রাত? তুমি থাকলে তো আমি গভীর জঙ্গলেও রাত কাটিয়ে দিতে রাজি। কিন্তু তার জন্য তো অপেক্ষা করতে হবে মশাই। নারীর মন তো বহু সাধনার বস্তু। এত সহজেই পেয়ে যেতে চান? অধিকাংশটা তো পেয়ে গিয়েছি, বাকিটুকুও পেয়ে যাব। রাজকন্যাকে চেয়ে নিব তার বাবার থেকে, আমার রাজকুটিরে বন্দি করে নিয়ে যাব। এরপর পুতুলের মতো সাজিয়ে অপলোক দেখব সেই হরিণ চোখের বন্দিনীকে। প্রিয়তা ঠান্ডা গলায় বলল, আর কতদিন? তোমার চেয়ে তো আমার তারা বেশি, খুব তাড়াতাড়ি। আপনার ভাড়া বেশি কেন? বাহ, স্বর্গ দেখানোর ব্যবস্থা করতে হবে না? প্রিয়তা উচ্ছ্বাসকে হালকা ধাক্কা দিয়ে সিঁড়ির কাছে চলে যায়। কোথায় যাচ্ছ? আর একটু থাকো। প্রিয়তা মুচকি এসে বলল, আসছে এক্ষুনি। মিনিট 5 পর প্রিয়তা ফিরে আসে, হাতে উচ্ছ্বাসের সেই গিটারটা। এতগুলো বছর আগলে রেখেছে প্রিয়তা ওটাকে। উচ্ছ্বাস হতবাক হয়ে যায়। গিটারটা প্রিয়তার হাত থেকে নিয়ে হাজারটা চুমু খেতে থাকে তাতে। এটা ওকে ওর মা উপহার দিয়েছিল। কত বছর এটাকে দেখে না, পাগলের মতো জড়িয়ে ধরে ওটাকে। প্রিয়তা হাসি মুখে তাকিয়ে দেখে উচ্ছ্বাস প্রিয়তার হাত ধরে কার্নিশের দিকে এগিয়ে যায় দুজন। উচ্ছ্বাস পা ছড়িয়ে বসে। পাশে প্রিয়তা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায় তার দিকে তাকিয়ে। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। ও ভ্রমর রে কইয় 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বোঝাইয়া। কইয় 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 রে ভ্রমর,
কৃষ্ণ রে বুঝাইয়া। মই রাধা মই রাজাই মুরে, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। উচ্ছ্বাস থামে, প্রিয়তা থমকে যায় এত দরদ মাখা সুরে। পুরো পরিবেশটা আবেশিত হয়ে যায় যেন। উচ্ছ্বাসের দুই গাল ভেজা, চিবুক বেয়ে ফোটায় ফোটায় অশ্রু নামতে থাকে। নিজেদের ঘর থেকে গানটা চুপ করে বসে শুনে কবির সহ আর মার্জিয়ার মাথা কবির সাহের কাঁধে। সে পরম যত্নে স্ত্রীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মার্জিয়া বুঝতে পারছে ছেলেটা কোন জাদুবলে তার শান্তশিষ্ট মেয়েটাকে পাগল করেছে। এত মায়াভরা এক সুপুরুষকে কি কেউ অস্বীকার করতে পারে? মার্জিয়া, কি ভাবছো? কিছু না। চোখ মুছে স্বামীকে জড়িয়ে ধরে মার্জিয়া। প্রিয়তা ধীর পায়ে হেঁটে উচ্ছ্বাসের পাশে এসে দাঁড়ায়। উচ্ছ্বাস প্রিয়তার বা হাতটা নিজের গালে চেপে ধরে। তার গালের উষ্ণ পানি ভিজিয়ে দেয় প্রিয়তার হাত। ভালোবাসি প্রিয়তা, নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসি। এত পর্যন্ত যত কষ্ট দিয়েছি, যে কয়টা দিন পৃথিবীতে আছি তা পুষিয়ে দিব। এই ওয়াদা থাকলো তোমার কাছে, তোমার পাগল প্রেমিকের। প্রিয়তা মোহভরা কণ্ঠে বলল, আমিও আপনাকে ভালোবাসি। হৃদয়ের সর্বোচ্চ অনুভূতি নিংড়ে আপনাকে ভালোবেসেছি। পুরো দুনিয়া সাক্ষী, আমি আপনাকে উম্মাদের মতো ভালোবেসেছি। নন্দিনী, তুমি যদি প্রেমের নাম হও তাহলেই কেবলমাত্র আমি প্রেমিক। পৃথিবী অবাক হয়ে দেখবে এক প্রেমিক তার প্রেমের জন্য কি করতে পারে। প্রিয়তা বরফের মতো আচ্ছাদিত হয়ে যায়। উচ্ছ্বাস চোখ বন্ধ করে হাতটা আরো জোরে চেপে ধরে। চাঁদটা যেন ঠিক সেই মুহূর্তেই কিরণটা আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। সে যে গ্রহের উপগ্রহ, সেই গ্রহেরই এক পাগল প্রেমিক তার প্রিয়তমাকে ভালোবাসা উৎসর্গ করছে। এতটুকু দায়িত্ব তো চাঁদকে পালন করতেই হতো, তাই না? আসসালামু আলাইকুম। এই গল্পটা এখানেই শেষ হলো। যারা এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর এই পুরো গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই চ্যানেলে এটাই প্রথম গল্প যেখানে আপনাদের সবার প্রিয় সোনালিকা আপুর সাথে নায়কের ক্যারেক্টারটা আমি করেছি। তো আমি জানি আপনাদের অনেকেরই হয়তো আমাকে নায়ক হিসাবে মেনে নিতে একটু কষ্ট হচ্ছে, তবে আশা করি আস্তে আস্তে আপনারাও মেনে নেবেন। অ্যান্ড এখন থেকে অনেক বেশি বেশি গল্প পাবেন, কারণ যেহেতু আমি নিজেই নায়কের ক্যারেক্টারের ভয়েস করতেছি, সো অনেক বেশি গল্প আসবে। আর আমার বিপরীতে থাকবে আপনাদের প্রিয় সোনালিকা আপু অথবা নয়নিকা আপু। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।